হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আরেকটা নতুন লাইভে চলে আসছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের লাইভটা একটু আলাদা টাইপের। আমাদের আজকে লাইভের বিষয় হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী থেকে আমরা আজকে আলোচনা করব। আর আমাদের আজকে যে আলোচনাটা থাকবে সেই আলোচনায় জাতীয় বিষয়াবলী থেকে আসা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেমন বলেন বিসিএস, জব ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এবং আসবে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ। সেক্ষেত্রে কথা না বাড়ি আমাদের ক্লাসের মূল পর্বে চলে যাই। আমি শুরুতে একটু ইজি কোশ্চেন দিয়ে রাখছি, পরে আমরা কিন্তু আমাদের হার্ড কোশ্চেন গুলোতে যাব। প্রিয় সেক্ষেত্রে আমি একটু এক দুইটা কোশ্চেন একটু সলিউশন করে দেই। আমার কালার কম্বিনেশন ক্লিয়ার হয় কিনা একটু কমেন্টে জানিয়ে দিবেন। আমরা জানি বাংলাদেশের জাতীয় পাখি কি, বলেন? সবাই জানি বাংলাদেশের জাতীয় পাখি হচ্ছে দোয়েল, রাইট? প্রিয় শিক্ষার্থী, তার মানে ইজি প্রশ্ন, তাই না? হ্যাঁ, ইজি প্রশ্নগুলোর মধ্যেই কিছু হার্ড প্রশ্ন ঢুকে যাবে, একটু খালি সময় নিয়ে। আমরা এটা কি আমরা বুঝছি না? রাইট। তারপরে আসি, এখন আমাদের যে শিক্ষার্থী তাদের কাছে আমার প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর কি হবে একটু কমেন্টে জানিয়ে দিবেন। যে বাংলাদেশের জাতীয় বৃক্ষ কি? এটা তো আমরা জানি জাতীয় পাখি দোয়েল, তাহলে জাতীয় বৃক্ষ কি? যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন। হ্যাঁ, আমাদের সাথে আনাস আসছে স্যার, আমি আসছি স্যার। হ্যাঁ, ধন্যবাদ আনাস। তারপর লিজা রহমান, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। প্রিন্স শেয়ার ডান, ধন্যবাদ। আমাদের সাথে, ওরে বাবা, আমাদের সাথে আমার প্রিয় কিছু শিক্ষার্থী আজকে যুক্ত হয়েছেন। তামিম, তারমিন, তামান্না, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তারপর প্রিয়ম, কি গুসামি স্যার, আদাব। হ্যাঁ, আদাব, অনেক শুভকামনা রইল স্যার। হ্যাঁ, ধন্যবাদ স্যার, আপনিও যুক্ত থাকেন, আপনার প্রতি অনেক শুভকামনা রইল। আমাদের সাথে আরো অনেকে যুক্ত হয়েছেন। লিজিয়া রহমান স্যার, একটু নেট প্রবলেম হচ্ছে, একটু ট্রাই করেন স্যার। আমাদের প্রথম প্রশ্নটার উত্তর কিন্তু অলরেডি আমাদের কাছে দিয়ে দিচ্ছেন। কারা দিয়ে দিচ্ছেন? তামি, কি, তারমিন তামিন তামান্না আমাদের উত্তর করছেন আম গাছ। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী মেঘা উত্তর করছেন আম গাছ। দেখি বাকি শিক্ষার্থীরা কি উত্তর করতেছে, দেখি দেখি দেখি। দ্রুত দ্রুত একটু দ্রুত আমরা জানিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী আমাদের প্রথম প্রশ্নটার উত্তর। হ্যাঁ, যেহেতু অনেকে দিয়ে দিচ্ছেন একটু বলে দিই। বাংলাদেশের জাতীয় বৃক্ষ হচ্ছে আম, আম গাছ। তার মানে আম গাছটাকে আমরা বাংলাদেশের জাতীয় বৃক্ষ বলবো। এটা 2010 সালে জাতীয় বৃক্ষে অন্তর্ভুক্ত হয়। কত সালে? 2010 সালে। প্রিয় শিক্ষার্থী, একটু যদি এইটা জানিয়ে দেই পারি কিনা, আমরা একটু কমেন্টে জানিয়ে দিব। জাতীয় ফুল কি? এটা সবাই পারি, তাই না প্রিয় শিক্ষার্থী? দেখি একটু পারি কিনা। আমাদের সাথে আনার যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু দ্রুত, জাতীয় ফুল কি? হয়তো মনে হচ্ছে এত ইজি প্রশ্ন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, ইজি গুলো দিয়ে দেখবো কতগুলো কম্পিটিটিভ এক্সামে এসেছিলেন। হ্যাঁ, একটু পরে আমরা কিন্তু সেটা চলে যাব। তাড়াতাড়ি একটু উত্তর করব। তারমিন তামান্না উত্তর করছেন শাপলা। দিদারুল ইসলাম দীপ উত্তর করছেন শাপলা। ইংরেজিতে বলা হয় ওয়াটার লিলি, রাইট? প্রিয় শিক্ষার্থী রনি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন শাপলা। মেঘা উত্তর করছেন শাপলা। বাহ, সবারই কম কম এই যে কমেন্টস করতেছেন, মনটা কিন্তু জুড়ে যাচ্ছে প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, ওকে, তাহলে যেহেতু সবাই দিচ্ছেন শাপলা, আমি আর কি করি, শাপলাই দিয়ে দিই। এখন দেখি প্রিয় শিক্ষার্থী, জাতীয় পশু কি? একটু কঠিন হয়ে যাচ্ছে, তাই না? প্রিয় শিক্ষার্থী, জাতীয় পশু একটু দেখবো। ওকে, আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন দিদারুল হক দ্বীপ, উত্তর করে ফেলছেন রয়্যাল বেঙ্গল টাইগার, রাইট? জাতীয় পশু। রিয়াদ, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। মাহিয়ান, টাইগার, রাইট। হ্যাঁ, তারপর ওইটা শাপলা ছিল, রাইট। সুন্দরবনের, আগে আমরা জাতীয় পশুটা নেই প্রিয় শিক্ষার্থী। জাতীয় পশু কি একটু দ্রুত আমরা করে দেব। জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, শুধু টাইগার দিলে হয় না, রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, রাইট। তারমিন তামান্নার কার্ড আনসার রয়্যাল বেঙ্গল টাইগার। লিজা টাইগার, হয়তো শর্টকাট লিখতেছেন এই জন্য, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার হবে প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, তার মানে দ্বিতীয়, সরি, 3 নম্বর যে প্রশ্নটা পাইলাম, জাতীয় পশু কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার। এখন সবার কাছে প্রশ্ন, এটা যেহেতু পেয়ে গেছি, রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এটা পেয়ে গেছি আমরা। জাতীয় বন কি সেটার উত্তর চাচ্ছি। জাতীয় বন একটু আমরা জানিয়ে দিব কমেন্টসের মাধ্যমে। জাতীয় বন, ওকে। রিয়াদা আমাদের কাছে উত্তর করে ফেলছেন। আমাদের
এমডি রিয়াদ বলছেন জাতীয় বন হচ্ছে সুন্দরবন। সুন্দর এর জন্য কি জাতীয় না? প্রিয় শিক্ষার্থী, সুন্দরবন। তারমিন তামান্না জাতীয় বন কি? সুন্দরবন। লিজা সুন্দরবন। তারপর সুজয় পল আজকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। বাংলাদেশের ক্রিকেট টিম কি বলছে? বাংলাদেশ ক্রিকেট টিম না, জাতীয় বন না। জাতীয় যদি বলা হয়তো বাংলাদেশ ন্যাশনাল টিম, তাহলে ক্রিকেট টিম থাকবে, বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম থাকবে, সেটা আলাদা। হ্যাঁ, কিন্তু জাতীয় বন বলছে প্রিয় শিক্ষার্থী। ওকে, আমাদের কাছে প্রিন্সি উত্তর করছেন সুন্দরবন। সুন্দর জিনিসকে সবাই পছন্দ করে, তাই না? সুন্দরবন। আর কারা কারা উত্তর করতেছেন দেখি একটু। সুন্দরবন, রাইট। সবারই উত্তরটা সুন্দর। যেহেতু বনটা সুন্দর, তার মানে সুন্দরবন। তাহলে বাংলাদেশের জাতীয় বন কি? সুন্দরবন। সুন্দরবন। প্রিয় শিক্ষার্থী, আমরা এতটুকু পাইলাম। জাতীয় খেলা কি একটু বাংলাদেশে, আমি একটু আরেকটু নিচে যাই, তাহলে স্লাইডটা দেখতে সুবিধা হবে সবার। আমরা এতটুকু সবারই যে উত্তরগুলো পাইলাম সবারই জানা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটু আসবো জাতীয় খেলা থেকে শুরু করে। এইখান থেকে একটু দেখি আমরা জাতীয় খেলা থেকে পারি কিনা। দেখি জাতীয় খেলা। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, রাইট। কাবাডির আরেকটা নাম কিন্তু হাডুডু। বাংলাদেশের জাতীয় খেলার কাবাডি, এর আরেকটা নাম কি প্রিয় শিক্ষার্থী? হাডুডু, রাইট। ওকে, তারমিন তামান্না উত্তর করছেন হাডুডু, রাইট। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, লিজা উত্তর করছেন, রনি উত্তর করছেন হাডুডু, নাদিরা আক্তার উত্তর করছেন কাবাডি, শিশিরের স্বপ্ন উত্তর করছেন হাডুডু, মেঘার উত্তরটা একটু লেট করে আসতেছে, আগেরটা ছিল সুন্দরবন, রাইট। এখন কিন্তু আমরা দিছি বাংলাদেশের জাতীয় খেলা। হয়তো ইজি প্রশ্ন মনে হচ্ছে, কিন্তু ইজি হলেও একটু পর আসবো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে কাবাডি অথবা হাডুডুও বলতে পারি, হাডুডু। ওকে প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা। এখন জাতীয় ফল, এটা তো সবাই জানি, একটু দেখি কারা কারা জানেন না। ওরে বাপ, আমি কি বলবো, স্টুডেন্ট তো সব বলে দিচ্ছে। দীপ বলে দিল কাঁঠাল। নিপা শাহ স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ নিপা। আজকে কিন্তু জাতীয় জিনিস নিয়ে আলোচনা করতেছি। জাতীয় জাতীয় সর্বশেষ জাতীয় চোর কে, সেটাও আমরা বের করবো বাংলাদেশে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, ওকে। তাহলে এখানে উত্তর হয়ে গেছে কাঁঠাল। কাঁঠাল, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, যারা কাঁঠাল লিখছেন, কাঁঠাল বানানি কিন্তু একটু সমস্যা আছে প্রিয় শিক্ষার্থী। বলেন তো কাঁঠাল বানানি কি হয়? চন্দ্রবিন্দু হয়। তার মানে জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। এই যে কাঁঠাল প্রিয় শিক্ষার্থী, এখানে একটা চন্দ্রবিন্দু হবে, রাইট। এবার আসেন জাতীয় সঙ্গীত কি প্রিয় শিক্ষার্থী, একটু জানিয়ে দিব। জাতীয় সঙ্গীত প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি একটু জানিয়ে দিব। জাতীয় সঙ্গীত, হ্যাঁ দীপ বলে ফেলছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। দীপ পরটা পয়লা বৈশাখ, এতদূর যাচ্ছি না, জাতীয় সঙ্গীত চাচ্ছি। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার লিজা বলছেন। আব্দুল কাদের জিলানি বলছেন জাতীয় সঙ্গীত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাহ। মেঘা বলছেন সোনার বাংলা, কিন্তু আমার কই, আমার সোনার বাংলা প্রিয় শিক্ষার্থী। তারপর আব্দুল কাদের জিলানি বলছেন আমার সোনার বাংলা, রাইট। যারা আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা উত্তর করছেন, সবার উত্তরটাই কিন্তু সঠিক, কারণ বাংলাকে সবাই আমরা ভালোবাসি। আর বাংলা আমাদের যদিও কৃষি প্রধান দেশ হলেও বাংলাদেশের যে কৃষি পণ্য যেগুলো, এগুলো পুরোটাই কিন্তু স্বর্ণ, তাই না? তার মানে আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা আমি তোমায় ইয়ে করি, তাই না? ভালোবাসি, রাইট। সরি, আমি তোমায় ভালোবাসি ইত্যাদি। বাংলাদেশের জাতীয় কবি কে? দ্রুত একটু কমেন্টে জানিয়ে দেবো জাতীয় কবি। রাইট, শিশিরের স্বপ্ন, আপনার উত্তরটি রাইট। প্রিন্সির উত্তর রাইট। তারপর দীপ এত বেশি পারতেছে কেন, এত দূর চলে যাচ্ছে, বাহ। জাতীয় কবি অলরেডি চলে আসছে কাজী নজরুল ইসলাম। তারমিন তামান্না। দেখি আর কারা কারা উত্তর করতে পারতেছেন, একটু দ্রুত, একটু দ্রুত দ্রুত। প্রিন্সি উত্তর করছে কাজী নজরুল ইসলাম। আসাদুজ্জামান রাশেদ ভাই, হ্যাঁ ভাই কি অবস্থা তোমার? যাক, আমার লাইভে যুক্ত হয়েছে, ধন্যবাদ। আমাদের সাথে মুজাহিদ যুক্ত আছেন, কাজী নজরুল ইসলাম, গুড। রনি, কাজী নজরুল ইসলাম, গুড। শিশিরের স্বপ্ন, কাজী নজরুল ইসলাম। অনেকে কাজী বানানি ভুল লিখতেছেন প্রিয় শিক্ষার্থী, কাজী বানানো হয় এরকম, কাজী নজরুল ইসলাম, নজরুল, নজরুল
ইসলাম। প্রিয় শিক্ষার্থী, তার মানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এখন বলেন তো জাতীয় উৎসব কি? একটু কঠিন হয়ে যাচ্ছে তাই না? যেটার জন্য আমরা এত কিছু করে থাকি, এত রান্না বান্না, এত সাজগোজ। বলেন জাতীয় উৎসবটা কি? এত রান্না বান্না করবো আমরা, এত সাজগোজ করব, তাহলে জাতীয় উৎসবটা কি প্রিয় শিক্ষার্থী? একটু দ্রুত। ওকে, হ্যাঁ আমাদের কাছে প্রিন্সি উত্তর করছেন পহেলা বৈশাখ। দেখি আর কারা কারা উত্তর করতেছেন। মোরসালিন ইসলাম, জাতীয় উৎসব হচ্ছে পহেলা বৈশাখ। গুড। শুধু বৈশাখ না, পয়লা বৈশাখ। বৈশাখ তো একদিনে না, 30 দিনের মধ্যে আছে তাই না? তার মানে এটাকে পয়লা বৈশাখ বলবো প্রিয় শিক্ষার্থী। পহেলা বৈশাখ জাতীয় উৎসব 30 দিনে তো আর নাই, প্রথম দিনে আছে, তার মানে পয়লা বৈশাখ। রাইট, পহেলা বৈশাখ। রাইট, পহেলা বৈশাখ। এখন বলতে পারেন প্রিয় শিক্ষার্থী, আমরা অনার্স ডিগ্রিতে পড়ি, আমরা জবের প্রিপারেশন নিচ্ছি, আমরা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি, এত ছোট প্রশ্নগুলো কেন দেখবো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, ছোট ওই যে কথা আছে না, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা আর বিন্দু বিন্দু জল, এটা দিয়ে কিন্তু এক পর্যায়ে বড় বড় সাগর মহাসাগর এবং অট্টালিকা তৈরি হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, ছোট ছোট প্রশ্নগুলো দিয়েই দেখবেন একসময় বৃহৎ প্রশ্ন তৈরি হচ্ছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের জাতীয় উদ্যান একটু দ্রুত আমরা জানিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী। বাংলাদেশের জাতীয় উদ্যানটা কি? জাতীয় উদ্যান, হ্যাঁ অলরেডি আমাদের কাছে উত্তর করছেন জাতীয় উদ্যান মেঘা সোহরাওয়ার্দী। রাইট, প্রিন্সি উত্তর করছেন সোহরাওয়ার্দী উদ্যান। রাইট, তারপর আমিনুল ইসলাম চৌধুরী, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ ওয়ালাইকুম সালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন স্যার একটু জানিয়ে দিবেন। মরসালিন উত্তর করছেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যান। আপনার বানানটা একটু ভুলে গেছে মরসালিন, বানানটাকে ঠিক করে নেবো। হ্যাঁ, হিয়ামনি আমাদের সাথে যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, একটু দ্রুত জানিয়ে দিব জাতীয় উদ্যান কি, কারা কি দিতে পারতেছেন। রাইট, তারপর রাব্বানি কি, রণবীর রায়, শহীদ উদ্যান। রাইট, জুবাইর হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, দ্রুত দ্রুত, এত স্টুডেন্ট আজকে পাতেছি। ভাই ভয়েস কমেন্ট করি? হ্যাঁ ভয়েস কমেন্ট করা যায়, কিন্তু ভয়েস কমেন্ট করলে ভয়েসটা শুনবে কি? কেউ শুনবে না, কারণ আমি তো লাইভ নিচ্ছি, আর আমি যেটা দিয়ে ভয়েস শুনবো সেটা তো সাউন্ড অফ করে রাখছে, কারণ আমি চাচ্ছি না আমার প্রিয় শিক্ষার্থীগুলোর কাছে নয়েজ যাক। মাঝে মাঝে আমি ঘামাই যাই, আমি একটা ফ্যান দেই না, কেন দেই না জানেন? এই ফ্যানের সাউন্ড প্রিয় শিক্ষার্থীগুলোর কাছে গিয়ে একটু সমস্যা করুক, সেটা আমি চাই না। রাইট, রিয়াদ, বাংলাদেশের জাতীয় উদ্যান হচ্ছে ভাওয়াল। আমরা এইটা পাইছি জাতীয় উদ্যান, কিন্তু ভাওয়াল না, এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। রাইট, প্রিয় শিক্ষার্থী কায়া জান্নাত আমাদের উত্তর করছেন সোহরাওয়ার্দী উদ্যান। রাইট, এই পর্যন্ত আমরা সবাই পারছি সোহরাওয়ার্দী উদ্যান। এবার আসি শিশু পার্ক থেকে প্রিয় শিক্ষার্থী, এটা হবে সোহরাওয়ার্দী উদ্যান। এবার আসেন জাতীয় শিশু পার্ক, এখান থেকে একটু আনসার করব। বলেন জাতীয় শিশু পার্ক কি? একটু দ্রুত কমেন্টে জানিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী। জাতীয় শিশু পার্ক, হ্যাঁ আমাদের সাথে অনেকে উত্তর করছেন, লিজা সরিদ্দান। রাইট, যারা উত্তর করছেন সবাইকে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। জাতীয় শিশু পার্ক বলছি, জাতীয় শিশু পার্ক, দেন একটু দ্রুত দ্রুত। হ্যাঁ আমাদের কাছে কি আব্দুল কাদের জিলানি উত্তর করছেন অতীতে এটি শহীদ জিয়া শিশু পার্ক ছিল। শহীদ জিয়া যেহেতু মাঝখানে হারাই গেছেন, তারপরে শেখ হাসিনা সরকার আছে, তার মানে এটা চেঞ্জ হয়ে গেছে, বর্তমানে শুধু শিশু পার্ক। শিশু পার্ক হয় কিন্তু একটু এর সাথে নামে সংযুক্ত আছে প্রিয় শিক্ষার্থী, সংক্ষেপে শিশু পার্ক নামে পরিচিত। যমুনা ফিউচার পার্ক না, ফিউচার পার্ক তো একটা শপিং মল, ওইদিকে যমুনা ফিউচার শপিং মল ওইদিকে, ওই দিকটাকে বোঝানো হচ্ছে, এটা শিশু পার্কটা না, ফিউচার পার্ক না প্রিয় শিক্ষার্থী। শহীদ সোহরাওয়ার্দী উদ্যান জাতীয় উদ্যান হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী উদ্যান, কিন্তু জাতীয় শিশু পার্ক না। হ্যাঁ, গুগলে কম করো প্রিয়, বা সুজয় রাইট আনসার বলে দিছো। অনেকে মানে গুগল করেও বলতেছে প্রিয়, এত গুগল করো কেন? এখন যদি তুমি ভাবো যে গুগলকে গিয়ে জিজ্ঞেস করবা যে প্রিয় গুগল মামা আমাকে বলেন তো আমার ফিউচার কি, গুগল মামা সুন্দর করে বলে দিবে আপনি একটা হ্যান্ডসাম ছেলে, তারপর আপনাদের এইরকম মেয়ে আপনার জন্য আসবে, এই ভালো কাজগুলো করবে ইত্যাদি। কারণটা কি? সব সময় তারা কিন্তু মনটা তোমার রাখার চেষ্টা করে। হ্যাঁ, তো সেটাতে মন রাখার জন্য আমরা যাবো না, একটু চেষ্টা করব নিজে।
কম বেশি সবাই গুগল মারছে। ও গুড, গুগলও অন্তত হাফসাই যাবে উত্তর দিতে দিতে, আমাদের যত শিক্ষার্থী স্যার সবাই গুগল করতেছে, করুক, সমস্যা নেই, কিন্তু গুগলও তো হাফসাই যাবে, কিন্তু গুগলে সার্চ দেওয়া বের করা করতে করতে অন্তত অনেক কিছু শেখা যাবে প্রিয় শিক্ষার্থী। জানি না স্যার, মেঘা বলছে, গুড মেঘা। তারপর হিয়ামনি বলছে জানি না স্যার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় শিশু পার্ক যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে ঢাকা শিশু পার্ক। শিশু পার্ক, সরি, ঢাকা শিশু পার্ক। এটাই কিন্তু বাংলাদেশের জাতীয় শিশু পার্ক। আগে শহীদ জিয়া শিশু পার্ক ছিল, কিন্তু বর্তমানে এটা হচ্ছে ঢাকা শিশু পার্ক, রাইট? এটা হচ্ছে জাতীয় পার্ক। এবার জাতীয় জাদুঘর কি একটু জানিয়ে দিব, এই যে একটু একটু কঠিন হয়ে যাচ্ছে। জাতীয় জাদুঘর প্রিয় শিক্ষার্থী, দেখি এখন কারা পারেন জাতীয় জাদুঘর। এখন কিন্তু গুগলে সবাই কম বেশি যাচ্ছে, যাও যেখানে যাও উত্তর তো শেখা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, রাইট? দ্রুত দ্রুত, গুগলে যে লাভ নাই, নিজে একটু চেষ্টা করি। হ্যাঁ, জাতীয় জাদুঘর, ওকে, উত্তর করেন উত্তর করেন। তার মানে আমি বুঝতে পারতেছি লিড করতেছেন, মানেই বোঝা যাচ্ছে স্যার। জিলানি বলে স্যার জিকে বইটা তো ঢাকা নাই। হ্যাঁ, কোন রাইটার বই একটু আমি একজ্যাক্ট বলতে পারতেছি না, তবে ঢাকা থাকাটা উচিত, এটা ঢাকায় অবস্থিত, ঢাকা আছে। হ্যাঁ, ওকে, একটু দ্রুত, বই দেখে উত্তর করা যাবে না প্রিয় শিক্ষার্থী, একটু দ্রুত আমরা করব, একটু দ্রুত দ্রুত, ওকে, দ্রুত দ্রুত করব। আমরা কি চাইছি? জাতীয় জাদুঘর, দ্রুত, সময় নিব না আমরা। রাইট রাইট, সজীব সরকার আমাদের কাছে উত্তর করছেন ঢাকা শাহবাগে অবস্থিত, রাইট? তাহলে জাতীয় জাদুঘরটার নাম কি? বাংলাদেশের জাতীয় জাদুঘর শাহবাগ, নামটাই হচ্ছে জাতীয় জাদুঘর। জাতীয় জাদুঘর, জাদুঘর শাহবাগ। তাহলে জাতীয় জাদুঘর কি? শাহবাগ। প্রিয় শিক্ষার্থী গেল। বাংলাদেশের জাতীয় মসজিদ তাহলে কি একটু জানিয়ে দিব, জাতীয় মসজিদটা কি? জাতীয় মসজিদ, হ্যাঁ জিলানি বলছেন জাদুঘর জানি, এটা জানি না স্যার। হ্যাঁ, এটা জাতীয় জাদুঘর, জাস্ট শাহবাগটার সাথে যুক্ত। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এই যে জানেন না যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু বেশি পরীক্ষায় আসে। ওকে, আমি একটু সরাই যাচ্ছি যদি কারো বুঝতে সমস্যা হয়। হ্যাঁ, একটু পরেরটা। হ্যাঁ, অনেকে উত্তর করে ফেলছেন। এমডি জুবাই হোসেন করছেন বাইতুল মোকারম, বাইতুল মোকারম মসজিদ। তারপর হচ্ছে আরিফ ইকবাল আমাদের সাথে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ ওয়ালাইকুম সালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এরপর এরপর কারা উত্তর করতেছেন দেখি। এমনি সজীব সরকার উত্তর করছেন বাইতুল মোকাররম ঢাকা। তারপরে আছেন তারপর আছেন আব্দুল কাদের জিলানী বাইতুল মোকাররম ঢাকা। তারপর হচ্ছে প্রিন্সি বাইতুল মোকাররম, রাইট? আরো কারা কারা উত্তর করছেন একটু দ্রুত। বাইতুল মোকাররম, বাইতুল মোকাররম অনেকেই করে ফেলছেন। যারা করছেন সবার উত্তরটা প্রিয় শিক্ষার্থী, রাইট? আমরা কিন্তু সঠিক উত্তরটাই দিয়ে দিছি। হ্যাঁ, তাহলে বাইতুল মোকাররম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, দ্রুত দ্রুত। অনেকে বাইতুল মোকাররম বানান ভুল করছেন, এটা হবে বয়কের বা অন্তস্তীয় তয়হুসুল ল, তারপর হচ্ছে ময়কর্ম কয়েকের কার মোকার রম। হ্যাঁ, এটা বাইতুল মোকাররম। প্রিয় শিক্ষার্থী, জাতীয় দিবস কি বলেন তো? জাতীয় দিবসটা কি হবে এটা একটু জানিয়ে দেব। জাতীয় দিবস, হ্যাঁ আমাদের কাছে হিয়ামনি উত্তর করছেন, পিন্সি উত্তর করছেন, তারপর শ্রাবণী উত্তর করছেন, অনেকে উত্তর করতে পারছেন। এখন বলেন জাতীয় দিবস তাহলে কি হবে প্রিয় শিক্ষার্থী? অনেকে কিন্তু গুগলে চলে যাচ্ছেন, যারা টাপাটাই উত্তর দিতে পারতেছে না, তার মানে আমি বুঝতে পারতেছি তারা কারো কাছে খুঁজতেছেন, না জানে বলবেন যে আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টা করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমাদের কাছে সজীব সরকার উত্তর করছেন 26শে মার্চ জাতীয় দিবস, বাইনারিতে দিয়ে দিয়েছেন আমাদের সুজয় পল, গুড। কিন্তু অতগুলা বাইনারি ভ্যালু বুঝতে বুঝতেই অনেক স্টুডেন্টের শেষ। আমি না হয় টিচার হয়ে একটু বুঝবো, কিন্তু আমারও বুঝতে সময় লাগবে যতগুলো বাইনারি ভ্যালু। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, লিজা রহমান বাইতুল মোকাররম মসজিদ, রাইট, ওইটা হয়ে গেছে। হিয়ামনি 26শে মার্চ দিয়েছেন, শ্রাবণী রায় 26শে মার্চ দিয়েছেন,
যারা উত্তর করতেছেন সবাইকে ধন্যবাদ। আমরা চাই সর্বোচ্চ রেসপন্সের মাধ্যমে আজকের ক্লাসটা শেষ করব। অনেকেই 26শে মার্চ দিচ্ছেন, রাইট। তাহলে বাংলাদেশের জাতীয় দিবস বলছে 26শে মার্চ, তার মানে 26 মার্চ এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় দিবস। কেন? কারণ এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসটাই কিন্তু জাতীয় দিবস। স্বাধীনতা দিবস এটাই কিন্তু জাতীয় দিবস। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থী, এর সাথে দিবসটা যুক্ত করে দিই। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝে গেলাম। এখন আসেন জাতীয় গ্রন্থাগার, তাহলে জাতীয় ন্যাশনাল লাইব্রেরি কোথায় আমরা একটু জেনে নিব। প্রিয় শিক্ষার্থী কমেন্টসের মাধ্যমে জানাবেন, দ্রুত দ্রুত, আমরা সময় নিব না, দ্রুত একটু জানিয়ে দিব জাতীয় জাদুঘর কোথায়। ওকে, দ্রুত দ্রুত, জাতীয় জাদুঘর। আজকে কিন্তু অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছেন, হ্যাঁ সবাইকে ধন্যবাদ। দ্রুত দ্রুত একটু কমেন্টসে আমরা জানিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী জাতীয় জাদুঘর। কেউ কি খুঁজতে যাচ্ছেন নাকি কোথাও? এত সময় লাগতেছে কেন? তাড়াতাড়ি দিবেন, দেরি কেন করবেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেখি অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছেন, তাড়াতাড়ি একটু উত্তরটা করবো প্রিয় শিক্ষার্থী, সময় নিব না আমরা, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু করব। জাতীয় জাদুঘর, জাতীয় গ্রন্থাগার চাইছি এবার, জাতীয় গ্রন্থাগার। প্রিয় শিক্ষার্থী জাতীয় গ্রন্থাগার, এটা হচ্ছে জাতীয় গ্রন্থাগার হচ্ছে গুলিস্তান। গুলিস্তান প্রিয় শিক্ষার্থী, জাতীয় গ্রন্থাগার হচ্ছে গুলিস্তান, গুলিস্তান। হ্যাঁ, তারপর হচ্ছে জাতীয় স্টেডিয়াম, এটা একটু বলেন। এটা তো সবাই জানি, জাতীয় স্টেডিয়াম এটা এটা বাচ্চারা এখনো খুঁজতেছে সুজয় পাল। হ্যাঁ, বাচ্চারা খুঁজে মাঝে মাঝে একটু। গ্রন্থাগারটা হচ্ছে রোমানাইট না স্যার, এটা গুলিস্তান, গুলিস্তান জাতীয়, রোমানাইট আমাদের জাতীয় না। তারপরে প্রিন্সি বলছেন আই ডোন্ট নো। ধন্যবাদ প্রিন্সি, আমরা কিন্তু উত্তর দিয়ে দিছি, তোমাকে আর চিন্তা করার দরকার নেই। ওকে, আমাদের সাথে আর কারা যুক্ত আছেন দ্রুত দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিব। আমাদের জাতীয় কি বলছি, জাতীয় স্টেডিয়াম, একটু দ্রুত দ্রুত, আমরা বেশি সময় নিব না। জাতীয় স্টেডিয়ামটা কি বলেন? রাইট। ও, অনেকে ভুল করছেন, সুজয় পাল মোস্তফা কামাল স্টেডিয়াম না স্যার, এটা তো চলবে না। এখনো জাতীয় স্টেডিয়ামের নাম কিন্তু বাংলাদেশ সরকার, বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু চেঞ্জ করেনি। তার মানে এটা বঙ্গবন্ধু স্টেডিয়াম। হ্যাঁ, তাহলে হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম, বঙ্গবন্ধু স্টেডিয়াম। সেক্ষেত্রে বঙ্গবন্ধু স্টেডিয়াম এটা চেঞ্জ করবে হয়তো, যেহেতু বঙ্গবন্ধুর নাম। হ্যাঁ হ্যাঁ, আমার দেখা কিছু স্মৃতির কথা আমি বলি। আমাদের এলাকা ভিত্তিক কিছু আহ, আমাদের এলাকায় কিছু সিট মহল ছিল। সিটটাকে বাংলাদেশে বাংলাদেশে পরিণত করা হয়, সিট বিনিময়, যেটা শেখ হাসিনা সরকার যেটা করেন। তো করার ফলে সিটবাসীরা কিন্তু সর্বদা চেষ্টা করছে মানে তাদের যে অধিকার সেটা আদায়ের জন্য। তখন তারা কি করলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে স্কুল চালু করলো। তারপর হচ্ছে শেখ রাহানা, শেখ রাসেল, তারপর শেখ হাসিনা বিভিন্ন নামে স্কুল প্রতিষ্ঠান চালু করছে। এখন প্রাইম মিনিস্টার, আমাদের তৎকালীন সাবেক প্রাইম মিনিস্টার যেটা বলি, তিনি কিন্তু যেগুলো দেখছেন ওনার ফ্যামিলিগত নাম দিয়ে করা ছিল, সেগুলো অনেকগুলোই কিন্তু কি জাতীয়করণ করছেন, অনেকগুলো এমপিও ভুক্ত করে ফেলছেন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, যখন এটা কিন্তু বাংলাদেশের যে বাংলাদেশের বলবো না, বাংলাদেশেরই রাজনীতির একটা নোংরা দিক। যখন যেই সরকারটাই থাকবে না কেন তাদের নামটা তুলে ধরার চেষ্টা করবে, এটাই হচ্ছে আমাদের অবস্থা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা সাধারণ জনগণ এগুলো সম্পর্কে অত ধারণা রাখি না, যেহেতু শিক্ষার্থী আমরা পড়াশোনায় রাখবো মন। হ্যাঁ, জাতীয় স্মৃতিসৌধ একটু আমাদের জানিয়ে দিবেন প্রিয় শিক্ষার্থী, জাতীয় স্মৃতিসৌধ কি? তাহলে আমাদের জাতীয় জিনিসটা শেষ, এই জিনিসটা শেষ। বলেন জাতীয় স্মৃতিসৌধ, একটু দ্রুত জানিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী, দ্রুত দ্রুত একটু জানিয়ে দেবো জাতীয় স্মৃতিসৌধ। রাইট মেঘা, বঙ্গবন্ধু স্টেডিয়াম। রাইট হিয়ামনি, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। রাইট সজীব সরকার, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। রাইট সুজয় পাল, বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম। রাইট সুজয় পাল মোস্তফা কামাল, এটা না, এটা বঙ্গবন্ধুকে। রাইট হ্যাঁ, তারপর যেটা বলছেন
জিলানি স্যার কারেন্ট গেছে, এমবি কম তাই চলে গেলাম। এই হলো পড়াশোনার অবস্থা। যাও, সমস্যা নেই, কিন্তু রেকর্ডেড ক্লাসটা আগামীকালকে যাতে করে ফেলেন। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থী, কারণ আসলেই রেকর্ডেড ক্লাস করে ফেলবেন। আমার ফেসবুক প্রোফাইলে আছে, অনেকে ভাবে তুহিন টিচিং হোম দিয়ে সার্চ দেয় পায় না, কিন্তু না, আমি আমার তুহিন টিচিং হোম কোনো পেজ বা গ্রুপে এই ক্লাসগুলো নিচ্ছি না। এগুলো আমার মূলত যে ফেসবুক প্রোফাইল আছে সেই প্রোফাইলে নিচ্ছি, যেটা হচ্ছে শাহরিন ইসলাম তুহিন, যেটাতে আপনারা ক্লাস করতেছেন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, যারা যুক্ত আছেন একটু দ্রুত দ্রুত জাতীয় স্মৃতিসৌধ একটু আমরা উত্তর করব। জাতীয় স্মৃতিসৌধ বলেন, দ্রুত দ্রুত জাতীয় স্মৃতিসৌধ। আর আমরা সময় নিব না, একটু দ্রুত জাতীয় স্মৃতিসৌধের উত্তর করব। জাতীয় স্মৃতিসৌধ, হ্যাঁ আমি করে দিই। সম্মিলিত প্রয়াস, এটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। হ্যাঁ, সম্মিলিত প্রয়াস, এটাকে কি বলি আমরা? জাতীয় স্মৃতিসৌধ। তারপর জাতীয় গাড়ি একটু বলবো। জাতীয় গাড়ি প্রিয় শিক্ষার্থী, জাতীয় গাড়ি এবং জাতীয় নদী, এই দুটা হলে আমরা আমাদের এই জায়গা থেকে একটু বিদায় নিয়ে আরেকটা স্লাইডে চলে যাব। মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ অবস্থিত ঢাকা সাভারে। হ্যাঁ, জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে সম্মিলিত প্রয়াস যেটাকে আমরা বলি, আর জাতীয় গাড়ি এবং জাতীয় নদী দুইটা আমরা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী। ওকে, দ্রুত দ্রুত, ঘামাই যাচ্ছে। দ্রুত প্রিয় শিক্ষার্থী। ওকে, সুজন পাল দিয়ে দিছেন রিক্সা। জার্নিনা স্যার, শ্রাবণী রায়, রাইট। আমরা জাতীয় গাড়ি বলি না একটা আমাদের, ও কি গাড়িয়াল ভাই, রংপুরের ভাওয়াল গান, ও কি গাড়িয়াল ভাই, তার মানে কি গরুর গাড়িটাকে নির্দেশ করা। হ্যাঁ, গরুর গাড়ি, গরুর গাড়ি, গরুর গাড়ি প্রিয় শিক্ষার্থী, গরুর গাড়ি। তাহলে গরুর গাড়িটাকে আমরা কি বলবো? জাতীয় গাড়ি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। জাতীয় নদী, যেই যেই নদীর মাছ আমি তো বলেই ফেলতেছি, পদ্মার ইলিশ আমাদের কাছে কিন্তু সবচেয়ে সুস্বাদু। হ্যাঁ, তার মানে পদ্মা নদী, পদ্মা নদী, রাইট। জাতীয় নদী হচ্ছে পদ্মা নদী প্রিয় শিক্ষার্থী, পদ্মা নদী। কি ঝামেলা করতেছি, পদ্মা নদী প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ। আমরা কিন্তু জাতীয় অনেক বিষয় সম্পর্কে ধারণা রাখলাম। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা স্লাইডে যাই। একটু পারেন কিনা আমাকে একটু জানিয়ে দিবেন। এইবার একটু কিন্তু কঠিন হয়ে গেছে জাতীয় সংসদে। এরপরে কিন্তু আমি এই কয়েকটা প্রশ্নের পর আমরা আমাদের জেনারেল নলেজ থেকে যে প্রশ্নগুলো আসে পরীক্ষায় বিশেষ করে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। হ্যাঁ, আমি আগে এই কয়টা স্টুডেন্টদের কাছে চাচ্ছি যে তারা পারে কিনা। মুসলিম পারিবারিক আইন কত সালে চালু হয়? একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন প্রিয় শিক্ষার্থী, দ্রুত দ্রুত। যারা ইতিহাস নিয়ে পড়ছেন সবাই কম বেশি জানেন হয়তো, যারা পড়ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটু দ্রুত আমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো যাতে আমাদের সময় না লাগে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, যমুনা নদী না, হিয়ামনি, এটা পদ্মা নদী, আগেরটা ছিল পদ্মা নদী। একটু দ্রুত উত্তর করবো হিয়ামনি, এবারকার প্রশ্নের উত্তরটা একটু দ্রুত করব। মুসলিম পারিবারিক আইন কত সালে চালু হয়? মুসলিম পারিবারিক আইন প্রিয় শিক্ষার্থী। সুজয় পাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কি, এগুলো কি কঠিন হয়ে গেছে? না, সবগুলো আমরা এক এক করে শেষ করবো প্রিয় শিক্ষার্থী। কঠিন হলো, আমরা একটু সবগুলো এক এক করে শেষ করব। একটু দ্রুত দ্রুত জানিয়ে দিব প্রিয় শিক্ষার্থী, সবগুলো আমরা এক এক করে শেষ করব দ্রুত। রাইট প্রিয় শিক্ষার্থী, এটা এটা হচ্ছে, কই গেল রে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে 1961 সাল। হ্যাঁ, পরবর্তীতে 1961 সাল পরে সংশোধন সংশোধন করে সেটা করা হয় 1983 সাল, সংশোধন করা হয় পরে। তাহলে 1961 সালে মুসলিম পারিবারিক আইন চালু হয় এবং পরবর্তীতে সংশোধন করে 1983 সালে এটার একটা সংশোধন করা হয়। এখন শিশু আইনটা কবে সেটা একটু জানিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী। শিশু আইন একটু দ্রুত কমেন্টে জানিয়ে দেবো, শিশু আইনটা কবে?
রাইট প্রিয় শিক্ষার্থী, এগুলো হয়তো অনেকের কম জানা আছে, আমি একটু জানিয়ে দেই। তার শিশু আইন হচ্ছে 1974 সালে শিশু আইনটা চালু হয়। তারপরে যেটা বিশেষ ক্ষমতা আইন, সেটাও কিন্তু 1974 সালে চালু হয়। তারপরে চলে আসেন যৌতুক প্রথা আইন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, যৌতুক নিরোধ আইন এইটা কত সালে চালু হয়, এবং এই আইন চালু হওয়ার পরেও কেন এখনো যৌতুক দেওয়া হয় প্রিয় শিক্ষার্থী, একটু জানিয়ে দিবেন। দ্রুত দ্রুত দ্রুত, একটু কঠিন হলেও একটু পর কিন্তু আমরা ইজি কোশ্চেন গুলোতে যাব, কোথা থেকে প্রশ্ন হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, একটু কঠিন হলেও আমরা করব। শুরুতে একটু যে মজা পাইলেন, একটু তো কঠিন নিতেই হবে। ল নিয়ে পড়তে হবে দেখছি না স্যার, এগুলা কম্পিটিটিভ এক্সাম গুলোতে আসে। তবে গুরুত্বপূর্ণ যে কয়েকটা আইন, এই কয়েকটা আইনগুলো আমি এখানে তুলে ধরছি, যাতে পরবর্তীতে চাকরি বা জব বা অ্যাডমিশন বলো, বিভিন্ন পরীক্ষায় এগুলো আমরা কমন পাই। হ্যাঁ রাইট। কি বলছেন লোভী মানুষ? সুজল পাউল, লোভী মানুষ কে কি বলতেছে আমি কিছু বুঝতেছি না, একটু দ্রুত 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 দ্রুত। আমি যৌতুক নিধন আইন দিয়েছি প্রিয় শিক্ষার্থী, যৌতুক নিধন আইনটা কত হয় একটু দ্রুত জানিয়ে দিবেন। রাইট প্রিয় শিক্ষার্থী, এটা 1980 সালে হয়, 1980 সালে, কিন্তু এটাও সংশোধন করে 1986-তে সংশোধন হয়। সংশোধন, তাহলে সংশোধন করা হয় 1986, একটু মনে রাখবো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এগুলো থেকে ঢাকা ইউনিভার্সিটি বলেন, বিভিন্ন ধরনের অ্যাডমিশন প্রশ্নগুলোতে অনেকবার আসছে 1986 সালে। রাইট। তারপরে আসেন বাংলা ভাষা প্রচলন আইন, যে ভাষায় আমরা কথা বলতেছি সেই ভাষাটা কোন কত সালে প্রচলন হয়, সেই আইনটা একটু জানিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী, দ্রুত। হ্যাঁ আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে, কখনো কেউ কিছু ধার নিলে রেখো না কোনো কিছু দিলে। রাইট। স্যার আপনিও বিয়েতে যৌতুক নিবেন নাকি? লিজা রহমান, স্যার যৌতুক নিব না, তবে চিন্তা ভাবনা আছে যে আমাদের যে আহ, কি বলে মেয়েদেরকে যেটা মোহরানা বলি আমরা, সেটা যাতে পরিশোধ করে দিয়ে আসা। আর অ্যাবিলিটি আপাতত 6টা 1 পর্যন্ত মোহরানা দেওয়ার অ্যাবিলিটি অর্জন করছি, তারপরেটা এখনো করিনি প্রিয় শিক্ষার্থী। 6টা 1 পর্যন্ত আমি অন্তত মোহরানা দিতে পারবো, এতটুকু অ্যাবিলিটি অন্তত আমার হয়ে গেছে। 6টা 1 প্রিয় শিক্ষার্থী, কয়টা 1? 6টা 1। ভাববেন এখন কয় টাকা হয়। রাশেদ, বিকজ ইউ আর আ বিডি ওয়ালটন সায়েন্সটিক। না রাশেদ ভাই, আমি বিডি ওয়ালটন না, বাংলাদেশের ওয়ালটন না। চেষ্টা করতেছি নিজের পড়াশোনার পাশাপাশি সবাইকে নিয়ে একটু আগানো, এতে আমারও উপকার হচ্ছে, শিক্ষার্থীদের উপকার হচ্ছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, প্রিয় ভাই। তারপর সুজল পল দিছেন কি, গুড কোশ্চেন স্যার, আপনিও বিয়েতে যৌতুক নেবেন? হ্যাঁ সুজল, সুজয়, তার উত্তর আমি কিন্তু দিয়ে দিছি। হ্যাঁ আমি কিন্তু যৌতুক নিব না, তবে মোহরানা দেওয়ার জন্য আমি অ্যাবিলিটি অর্জন করতে পারছি। কয়টা 1? 6টা 1। এখন ভেবে চিন্তে দেখবেন কত টাকা হয়। রাইট। ওকে, যারা আছেন একটু দ্রুত উত্তর করি। বাংলা ভাষা প্রচলন আইন কত সালে হয়? বাংলা ভাষা প্রচলন আইন একটু দ্রুত আমরা জানিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী। রাইট, এটা 1987 সালে, 1987 সালে প্রিয় শিক্ষার্থী। এই প্রশ্নটার একটু উত্তর আমাকে জানিয়ে দিবেন। কোনটা? নারী ও শিশু নির্যাতন আইন। নারী ও শিশু নির্যাতন আইন, এত ঝামেলা করা যাবে না। নারী ও শিশু নির্যাতন আইনটা কত সালে হয়, এটা একটু আমাকে জানিয়ে দিবেন। নারী এবং শিশু নির্যাতন আইন প্রিয় শিক্ষার্থী, একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিব। কি বলছে আরাফ হুসাইন, আসসালামু আলাইকুম। সামনে এক্সাম স্যার, দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই, সবার জন্য শুভকামনা থাকবে। কেন, আমরা আমাদের শিক্ষার্থীরা ভালো এক্সাম দেখ, সে কেন যাব না? সবাই যাতে ভালো একটা পর্যায়ে যায়, সেটাই তো আমরা চাবো, তাই না? নারী ও শিশু নির্যাতন আইন প্রিয় শিক্ষার্থী, একটু দ্রুত দ্রুত। নারী ও শিশু নির্যাতন আইন আমি করে দিই। নারী ও শিশু নির্যাতন আইন হচ্ছে 2000 সালে দেওয়া হয়, 2000 সালে। হ্যাঁ এটাতে প্রণয়ন করা হয়। তারপর এসিড নিয়ন্ত্রণ আইন, এটা হচ্ছে 2002 সালে। কত সালে? 2002 সালে। প্রিয় শিক্ষার্থী, দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই আইনটা কবে হয় একটু দ্রুত জানিয়ে দিবেন। দ্রুত বিচার ট্রাইব্যুনাল একটু দ্রুত আমরা কমেন্টে জানিয়ে দিব। যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ। হয়তো সালের কোশ্চেন গুলো অনেকের একটু কঠিন লাগতেছে, এই কঠিন কোশ্চেন গুলো আমরা দ্রুত কিভাবে করতে পারি সেটা আর বেশি সময় নিব না। এটা হচ্ছে 1 ডিসেম্বর 2002, 1 ডিসেম্বর 2002, ডিসেম্বর 1 ডিসেম্বর 2002।
2002। প্রিয় শিক্ষার্থী বুঝছি হয়তো। এবার আসি কি এটা দায়মুক্ত অধ্যাদেশ কত সালে হয়। দায়মুক্ত অধ্যাদেশ একটু দ্রুত আমরা কমেন্টে জানিয়ে দেব। অনেকে যুক্ত হয়ে গেছেন তারিখ দেখে হয়তো ভয় পাচ্ছেন না, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা তো আছি, সমস্যা নেই। দায়মুক্ত যেটা তাড়াতাড়ি একটু বলবো, দায়মুক্ত হচ্ছে 9 জানুয়ারি 2003 প্রিয় শিক্ষার্থী, 9 জানুয়ারি 2003, 9 জানুয়ারি 2003, 2003, তাহলে 2003 সালে হয়। তারপরে সে দুর্নীতি দমন কমিশন কত সালে হয় একটু দ্রুত জানিয়ে দিবেন। দুর্নীতি দমন কমিশনটাকে আমরা বলে থাকি দুদক, দুদক, দুর্নীতি দমন কমিশন, যেটার অধীনে বর্তমানে কিন্তু বিভিন্ন ধরনের যে যারা সরকারি কর্মচারী বলেন, কর্মকর্তা বলেন, তাদের কিন্তু বিভিন্ন ধরনের যে দুর্নীতি সেটা কিন্তু বর্তমানে বের হয়ে আসছে। রাইট, আমাদের সাথে সোনিয়া যুক্ত হয়েছেন। স্যার আসসালামু আলাইকুম, এলানি আসলেন সোনিয়া? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম সোনিয়া। একটু দ্রুত আমরা জানিয়ে দিব দুর্নীতি দমন কমিশন আইন কত সালে চালু হয়। রাইট, এটা একটু দ্রুত দ্রুত। এটা হচ্ছে 14 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি 2009। এটা 14 ফেব্রুয়ারি 2009 সালে দুর্নীতি দমন আইনটা চালু হয়। দ্রুত 14 ফেব্রুয়ারি 2009, সরি এটা ভুল বলছি একটু, 14 ফেব্রুয়ারি 2004, এটা 4 হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, 4 কি গেল, 14 ফেব্রুয়ারি 2004, কি ঝামেলা হচ্ছে, 14 ফেব্রুয়ারি 2004। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী একটু দ্রুত। তারপরটা আসেন তথ্য অধিকার আইন। হ্যাঁ এটা কিন্তু আইসিটি তো আমি পড়াইছিলাম। তথ্য অধিকার আইন 2009, তথ্য অধিকার আইন হচ্ছে 2009, এবং তথ্য প্রযুক্তি আইন কিন্তু 2006। প্রিয় শিক্ষার্থী তথ্য অধিকার আইন কিন্তু 2009 এবং তথ্য প্রযুক্তি আইন 2006। প্রিয় শিক্ষার্থী এখন বলেন তো 9 এর কত তারিখে সেটা হয়, সেটা একটু বলবেন। কত তথ্য অধিকার আইন 2009 এর কত তারিখে? তারিখটা যদি কারো জানা থাকে একটু দ্রুত জানাবেন, পারবেন না হয়তো। এটা হচ্ছে 29 মার্চ তথ্য অধিকার আইনটা পালন করা হয়। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী গুরুত্বপূর্ণ কোশ্চেন এই প্রশ্নটা, যে ন্যাশনাল আইডি কার্ড যে আমরা ব্যবহার করি এনআইডি, এই এনআইডি কত সালে চালু হয়, এনআইডি নিবন্ধন আইনটা কত সালে পাস হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী এনআইডি থেকে কিন্তু আমাদের অনেক প্রশ্ন আসে। এনআইডি তার মানে এটা কিন্তু 2010 সাল থেকে আসে। দেখেন আমার এনআইডিতেও কিন্তু এগুলো উল্লেখ করা আছে, কত সাল, 2010 সাল। প্রিয় শিক্ষার্থী 2010 সালে এনআইডিটা হয়। আর কি আছে, আরো কি আছে দেখি একটু। রাইট, তারপর আর দুইটা আছে, তারপর একটা আছে হিন্দু বিবাহ আইন, আর একটা হচ্ছে খাদ্য নিরাপত্তা আইন। এই দুটা দিয়ে আমরা শেষ করবো প্রিয় শিক্ষার্থী, আর বেশি সময় নিব না। হিন্দু নিরাপত্তা আইন, হিন্দু নিরাপত্তা আইন হচ্ছে 2012, আমি একটু দিই, 2012 সালে হিন্দুদের নিরাপত্তা দেওয়া হয়। তারপর সেই আইন 2012 সালে প্রণয়ন করা হয়। সেই আইনের পরেও এই 2024 সালে হিন্দুরা কিন্তু অনিরাপত্তায় ভুগছে, এইরকম কিছু প্রশ্ন উঠে আসছে। যদিও সেটা ক্ষেত্র বিশেষ ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে, কিন্তু সার্বিক দিক থেকে বাংলাদেশের সরকার, যে কোনো সরকারই আসুক না কেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারাও চেষ্টা করছেন যাতে যাতে সকল শ্রেণীর মানুষ বাংলাদেশে স্বাভাবিকভাবে বসবাস করতে পারে। কিছু উচ্ছৃঙ্খল জনগোষ্ঠী আছে যারা শুধু ধর্মের নামে না, তারা কিন্তু ধর্মভীরুও না, তারা হচ্ছে ভণ্ড, তারাই কিন্তু এই উচ্ছৃঙ্খলাটা সৃষ্টি করতেছে প্রিয় শিক্ষার্থী। তারপর কিছু কিছু রাজনীতিবিদ আছেন যারা অর্থের লোভে রাজনীতি করেন, যারা পদের লোভে রাজনীতি করেন, যাদের মনুষ্যত্ব বলতে কিছু নাই, তারাই কিন্তু এই নিকৃষ্ট কাজগুলো করতেছেন প্রিয় শিক্ষার্থী। এগুলোর ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও কখনো বিরোধ করে না, কিন্তু তারপরও আমরা জানি যে হিন্দু এটা বিবাহ আইনটা 2012। রাইট, তারপর যেটা আমি বললাম যে হিন্দুদের সেবা দেওয়া, হিন্দুদের সব দিক বিবেচনা করা, এটা কিন্তু আমাদের সংসদে আইন প্রণয়ন আছে, যাতে হিন্দুরা কোন জায়গা থেকে পিছিয়ে না পড়ে। সংখ্যালঘুদের যেটা আইন বলা হয়। রঞ্জন রায় আমাদের বলছেন কি, স্যার আদাব, হ্যাঁ আদাব। তারপর আমাকে বলছেন জুবাইদ হাসাইন, স্যার এনআইডি নাই এখনো, তাই জানি না। ও তো এনআইডি বয়স হয়নি তো, কিন্তু পড়াশোনার বয়স তো হয়েছে, তাই না? নিরাপদ খাদ্য আইন কিন্তু 2013 সালে প্রিয় শিক্ষার্থী, কত সালে, 2013 সালে। এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেটা সম্পর্কে আমরা ধারণা নিলাম। এখন আমরা একটু জেনে নিব প্রিয় শিক্ষার্থী বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেটা, এটা সম্পর্কে একটু ধারণা নিব প্রিয় শিক্ষার্থী। এই প্রশ্ন কিন্তু আমি একটা জিনিস চেষ্টা করছি, প্রশ্ন কিন্তু সর্বদা আসে সাময়িক যে বিষয়গুলো
রটতেছে সেই জায়গা থেকে কিন্তু বিশেষ করে অ্যাডমিশন বলেন, জব বলেন, সেই জায়গাগুলোতে বেশি করে প্রশ্ন হয়। বর্তমানে কিন্তু বাংলাদেশের একটা কমন প্রবলেম, জাতীয় সঙ্গীতটাকে চেঞ্জ করতে হবে, জাতীয় সঙ্গীত কি হবে, এটা করলে বেটার হয়, ওটা করলে বেটার হয়, সবাই জাতীয় সঙ্গীত নিয়ে মাথা নাড়ছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা আগের যে জাতীয় সঙ্গীতটা আছে, যেটা এখনো চেঞ্জ হয়নি, সেই জাতীয় সঙ্গীত সম্পর্কে একটু ধারণা রাখবো। এর রচয়িতা হচ্ছে বা গীতিকার ও সুরকার একাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। কি এটা? গীতিকার, সুরকার, রচয়িতা একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর। ইনি বিশ্বকবি যেটাকে বলা হয়, ইনি কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেন। শুধু বাংলাদেশের জাতীয় সঙ্গীত না, এছাড়া আরো উনি 3টা দেশের জাতীয় সঙ্গীত রচনা করেন, একটু পরে আমি দেখাই দিচ্ছি। প্রথম দুই লাইন হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তারপরে বলছে আমি তোমায় ভালোবাসি, তারপর চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু প্রথম 2 লাইন। এবার গেল ইংরেজি অনুবাদক হচ্ছেন সৈয়দ আলী আহসান। ইনি কিন্তু সর্বপ্রথম আমাদের যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতটাকে ইংরেজিতে অনুবাদ করেন। প্রিয় শিক্ষার্থী, গানটি প্রথম গৃহীত হয়েছিল 7 আগস্ট 1905 সালে কলকাতার টাউন হলে। কোথায়? কলকাতার টাউন হলে। প্রিয় শিক্ষার্থী, রচনার প্রেক্ষাপট ছিল 1905 সালে বাংলায় যেটা বলে থাকি আমরা 1312 বঙ্গাব্দ, বঙ্গভঙ্গের প্রেক্ষিতে, বঙ্গ যে ভঙ্গ হয়ে গেছে সেটার প্রেক্ষিতে। আমরা জানি 1905 সালে বঙ্গভঙ্গ হয় এবং 1910 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। বঙ্গভঙ্গ বলতে কি বোঝানো হচ্ছে? এখানে 2টা জাতিতে কনভার্ট করে ফেলা হয়েছে, একটা হচ্ছে মুসলিম জাতি আর একটা হিন্দু জাতি। হ্যাঁ, মুসলিম জাতিরা মূলত পাকিস্তানের দিকটাকে সাপোর্ট করে, আর হিন্দু জাতি যেটা ভারতবর্ষটাকে সাপোর্ট করে। এটা মূলত ইংরেজ শাসকরা ছিল, তারা কিন্তু এই বঙ্গভঙ্গটা করেন। তারা এটা করার কারণে হচ্ছে কয়েকটা কারণ আছে, যেমন তাদের যে প্রাদেশিক যে শাসন ব্যবস্থা সেটা পরিচালনা করতে পারবেন, তার মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করতে পারবেন, এইরকম দিকগুলো। হ্যাঁ, তার সুবাদে হিন্দুদের তো 1885 সালে কংগ্রেস নামে একটা রাজনৈতিক দল আছে, কিন্তু মুসলমানদের কি রাজনৈতিক দল আছে? নাই। এর সুবাদে মুসলমানরা তখন একটা কিন্তু তারা তাদের স্বার্থ হাসিলের জন্য একটা রাজনৈতিক দল গঠন করে 1906 সালে, যেটা হচ্ছে মুসলিম লীগ নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ, 1906 সালে, রাইট। তারপরে এসেন, গানটি মুদ্রিত হয় 7 সেপ্টেম্বর 1905 সালে, যেটা 1312 বঙ্গাব্দে 22 ভাদ্র বলা হয়। হ্যাঁ, মোট লাইন সংখ্যা কিন্তু 25টি। অনেকে আমরা এটা জানি না, তাহলে মোট লাইন সংখ্যা কয়টি? 25টি। তারপর গীতবিতান কাব্যের স্বরবিতান গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কয়টা লাইন নেওয়া হয়েছে? 25টা লাইন। প্রিয় শিক্ষার্থী, ওকে। এরপর আসেন, হ্যাঁ, তারপর জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয় প্রথম 10 লাইন। তাহলে 25টা লাইন কিন্তু ছিল, তার মধ্য থেকে আমরা কয়টা লাইনকে জাতীয় সঙ্গীত ধরি? 10 লাইন। কয় লাইন? 10 লাইন। প্রিয় শিক্ষার্থী, তারপর আমরা জেনে নিব রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় কিন্তু 10 লাইন না, মূলত 4 লাইন। যে কোনো রাষ্ট্রীয় যে অনুষ্ঠানগুলো হয় সেটাতে 4 লাইন কিন্তু বাজানো হয়, কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত কিন্তু 10 লাইন। কিন্তু জাতীয় সঙ্গীতটা যে নেওয়া হয়েছে এটা মূলত কোথায়? গীতবিতান কাব্যের যে স্বরবিতান গ্রন্থ থেকে। এখান থেকে কয়টা লাইন নেওয়া হয়েছে? 25টা লাইন। আর 25টা লাইনের মধ্যে 10টা লাইন আমাদের জাতীয় সঙ্গীত। তারপর হচ্ছে এর মধ্য থেকে চারটা লাইন মূলত বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয়। এরপর জাতীয় পতাকার সাথে জাতীয় সঙ্গীতের প্রথম গাওয়া হয়, পতাকাটা সহ জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয় 1971 সালে 3 মার্চ, নয়াপল্টন, যেটা পল্টন ময়দানে, হ্যাঁ, সেখানে। তারপর প্রথম যে চলচ্চিত্রে গাওয়া হয় তার নাম হচ্ছে জহির রায়হান। হ্যাঁ, জহির রায়হান কার লেখা? জহির রায়হানের যে গ্রন্থ সেটা হচ্ছে কি জীবন থেকে নেওয়া। এইটাতে সর্বপ্রথম আলোচনা করা হয়। এখন বলবে জীবন থেকে নেওয়া কার লেখা? তার মানে জহির রায়হানের লেখা। অনেকবার পরীক্ষা আসছে, বিসিএস বলেন, জব বলেন, অ্যাডমিশন বলেন, বিভিন্ন জায়গায় অনেকবার আসছে। জীবন থেকে নেওয়া গ্রন্থটি কার? জহির রায়হানের। প্রিয় শিক্ষার্থী, তারপর জাতীয় সঙ্গীত সরকারিভাবে গৃহীত হয়। আমাদের এই যে ন্যাশনাল যে সঙ্গীতটা আছে, এই সঙ্গীতটা সরকারিভাবে গৃহীত করা হয় 13 জানুয়ারি 1972 সালে। কত সালে? 13 জানুয়ারি 1972 সালে। কিন্তু এই যে পতাকার সাথে গাওয়া হয় মূলত 1971 সালে 3 মার্চ।
নয়াপল্টনে। আর হচ্ছে 13ই জানুয়ারি 1972 সালে, অর্থাৎ পরবর্তী সালে 1972 সালে 13ই জানুয়ারি মূলত এটা সরকারিভাবে গৃহীত হয় যে এটাই আমাদের জাতীয় সঙ্গীত হবে। রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতের রচনা করেন। কে জাতীয় সঙ্গীতের রচনা করেন? রবীন্দ্রনাথ। এখন আমরা একটু জানবো রবীন্দ্রনাথ জাতীয় সঙ্গীত রচনা করছেন, কিন্তু সে কিন্তু বাংলাদেশেরই জাতীয় সঙ্গীত রচনা করছেন তা না, আরো দুটি দেশের সাথে জাতীয় সঙ্গীত রচনা করছেন। কি কি দুইটা দেশ? একটা ভারত আর একটা শ্রীলঙ্কা। একটা ভারত আর একটা হচ্ছে শ্রীলঙ্কা। প্রিয় শিক্ষার্থী, 2006 সালে বিসিবি যে বিসিবি যেটা আমরা বলি যে শ্রোতা জরিপে শ্রেষ্ঠ গ্রাম্য বাংলার গান নির্বাচন হয় মূলত জাতীয় সঙ্গীত। এটা কিন্তু শ্রেষ্ঠ গান নির্বাচন করা হয় গ্রাম্য বাংলার গান। সবাই কিন্তু সবচেয়ে বেশি এই গানটাই বলে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ওকে, তারপরে আসেন, তারপর বলছেন জাতীয় সঙ্গীতের কথা উল্লেখ জাতীয় সঙ্গীতের কথা উল্লেখ রয়েছে সংবিধানে কোন অনুচ্ছেদে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু পরীক্ষা আসে। 4-1 সহজ কথায় বলবো, বাংলাদেশের জাতীয় সঙ্গীত একটা, তার মানে কয় লাইনে রাষ্ট্রীয় অনুষ্ঠানে কয় লাইনে আলোচনা করা হয়? 4 লাইন। তার মানে 4-1 হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। সংবিধানে উল্লেখ রয়েছে কত? 4-1 নং অনুচ্ছেদে। কিন্তু এটা হচ্ছে ওই টাইপে না, মনে রাখা যায় যে 4টা রাষ্ট্রীয় লাইন হিসেবে 4টা লাইনকে ব্যবহার করা হয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে। এবং কয়টা জাতীয় সঙ্গীত? একটা, তাহলে 4-1। ওকে, জাতীয় সঙ্গীত রচিত হয়েছে যে গানের আদলে, সেটা কিন্তু বাউল গান। আর বাউল গানের সর্বশ্রেষ্ঠ যে বাউল গানগুলো প্রচলিত রয়েছেন সেটা কিন্তু মূলত আমাদের রংপুরেই কিন্তু বাউল গানের উৎপত্তি। প্রিয় শিক্ষার্থী, রাইট। তারপরে এসেন জাতীয় সঙ্গীত গিনেস বিশ্ব রেকর্ড করেন, মানে গিনেস যে বিশ্ব রেকর্ডটা করেন সেটা হচ্ছে 26 মার্চ 2014 সালে। এই যে গত 26 মার্চ 2014 সালে যেটা ছিল সেটা কিন্তু বিশ্ব রেকর্ড করা হয় কিসে? গিনেস ওয়ার্ল্ড বুকে। হ্যাঁ, এটা। তারপরে এটা মূলত কোথায়? এটাতে অনেকগুলো ব্যক্তি বা অনেকজন জনগণ এখানে এসে কিন্তু এই জাতীয় সঙ্গীতটা গিয়েছেন। কোথায় সেটা? 26 মার্চ 2014 সালে জাতীয় প্যারেড ময়দান। 2,54,537 জন গিয়েছিলেন। কতজন? 2,54,537 জন। প্রিয় শিক্ষার্থী, এই যে ইম্পর্টেন্ট যে টপিক গুলো, মূলত বাছাইকৃত প্রশ্নগুলো কিন্তু আমি আজকে রেডি করছি, যাতে আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলেন না কেন বা বিসিএস বলেন, যে কোনো প্রশ্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো থেকে আমরা কমন পাই। এবার আমরা একটু জেনে নেব রণসঙ্গীত। প্রিয় শিক্ষার্থী, রণসঙ্গীত বা ক্রিয়া সঙ্গীত যেটাকে আমরা বলি, ক্রিয়াতে যেটা বাজানো হয়, বাংলাদেশের রণসঙ্গীত চল 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 বা ক্রিয়া সঙ্গীত যেটা আমরা বলি, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতার তরুণ দল, চলে চলে চল, এইরকম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু রচনা করছেন আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, রাইট। মোট লাইন কিন্তু 21টা। তাহলে রণসঙ্গীতের মোট লাইন কয়টা? 21টা। আমাদের জাতীয় সঙ্গীতের মোট লাইন কয়টা? 25টা। তার মধ্য থেকে গাওয়া হয় কতটা? 10টা। তার মধ্য থেকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে কয়টা আলোচনা হয়? 4টা। জাতীয় সঙ্গীত আমার কয়টা? একটা। তার মানে 4-1 অনুচ্ছেদে কি হয়? জাতীয় সঙ্গীত নিয়ে আলোচনা করা আছে বাংলাদেশের সংবিধানে, রাইট। তো শিক্ষার্থী, এবার আসেন, কি হলো এতটুকু। তারপরে যেটা বলছেন, উৎসব অনুষ্ঠানে বাজানো হয় মূলত 21 লাইনে। তারপর আসেন, প্রকাশিত হয় 1928 সালে। আর ওটা প্রকাশিত হয় কিন্তু জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় 1905 সালে। হ্যাঁ, আর এইটা কিন্তু রণসঙ্গীতটা প্রকাশ হয় 1928 সালে 1335 বঙ্গাব্দে নতুন গান শিরোনামে সন্ধ্যা কাব্যগ্রন্থে। তাহলে নতুন গানের শিরোনামে সন্ধ্যা কাব্যগ্রন্থে। হ্যাঁ, বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে গৃহীত হয় 13ই জানুয়ারি 1972। কত সালে? 13 জানুয়ারি 1972। বাংলাদেশের ক্রিয়া সঙ্গীতের রচিকতা হচ্ছে সেলিনা রহমান, রাইট। তাহলে বাংলাদেশের ক্রিয়া সঙ্গীতের যে রচিকতা সেটা হচ্ছে কিন্তু সেলিনা রহমান। তারপরে আসেন প্রিয় শিক্ষার্থী, ক্রিয়া সঙ্গীতের লাইন, বাংলার দুরন্ত সন্তান আমরা দুর্দম দুর্জয়, এইরকম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এটাই হচ্ছে ক্রিয়া সঙ্গীতের বাংলার যে ক্রিয়া সঙ্গীত, সেটা সেলিনা রহমানের লেখা এটা। আর কাজী নজরুল ইসলামের যে রণসঙ্গীত সেটা কিন্তু লেখা আছে চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতার তরুণ দল, চল রে চল রে চল, এইরকম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখানে দেওয়া আছে, রাইট। ক্রিয়া সঙ্গীতের চরণ কিন্তু মোট 10টি। আবারও আসি, আমাদের জাতীয় সঙ্গীতের চরণ কয়টি? লাইন হচ্ছে মূলত জাতীয় সঙ্গীত যেটা সেটা হচ্ছে 25টি। এর মধ্যে থেকে কয়টা গাওয়া হয়? 10টি গাওয়া হয়। রাষ্ট্রীয় অনুষ্ঠানে কয়টা? 4টা। আমাদের এই মোট কয়টা সঙ্গীত? একটা। তার মানে 4-1 অনুচ্ছেদে
আমাদের 4-1 অনুচ্ছেদে কিন্তু সংবিধান 4-1 অনুচ্ছেদে জাতীয় সঙ্গীতের আলোচনা রয়েছে। এরপর আসেন যেটা হচ্ছে রণসঙ্গীত, সেটা কিন্তু যেটা বললাম আমাদের রণসঙ্গীত বা ক্রিয়া সঙ্গীত, এটা কিন্তু 21 লাইন। কত লাইন? 21 লাইন। আর যে কোনো অনুষ্ঠানে 21 লাইনে গাওয়া হয়। কিন্তু আমাদের যে সেলিনা হাসান যে ক্রিয়া সঙ্গীতটা লিখেন সেটা কিন্তু মোট চরণ সংখ্যা কিন্তু 10টি। প্রিয় শিক্ষার্থী, কয়টি? 10টি। রাইট, এতটুকু পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে গেলাম। এরপর আমরা আর একটু সামনে যাব। বাংলাদেশের আইনসভা বা জাতীয় সংসদ, এটা নিয়ে আমাদের একটু সমস্যা থাকে, অনেক প্রশ্ন এখান থেকে আসে। প্রিয় শিক্ষার্থী, এখানে বলছেন, হ্যাঁ অনেকে কমেন্টস করতেছেন, আমি সময় বেশি নিচ্ছি না এই জন্য কমেন্টস গুলো পড়তেছি না। প্রিয় শিক্ষার্থী, শেষ করে দিই, যেহেতু এগুলো থিওরি টাইপের প্রশ্ন, একবার দুইবার দেখে নিলেই হয়ে যাবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, লিজা বলে স্যার চেঞ্জ হয়ে যাবে জাতীয় সঙ্গীত। হ্যাঁ চেঞ্জ হবে, কিন্তু চেঞ্জের আগে যেটা আছে সেটা তো আমাকে জেনে নিতে হবে। এখন কি থেকে কি হলো সেটাও তো প্রশ্ন হতে পারে, তাই না? সেগুলো আমাদের অবশ্যই জেনে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, এবার আসেন বাংলাদেশের আইনসভা বা জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভা বা জাতীয় সংসদ যেটাকে আমরা বলি থাকি। তারপরে আসেন জাতীয় সংসদের ইংরেজি নাম হচ্ছে হাউস অফ দ্য নেশন। হাউস অফ দ্য নেশন, হ্যাঁ ইংরেজি নাম। সংসদীয় সরকার পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান যিনি, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। সরকার প্রধান যিনি বা জাতীয় সংসদের নেতা যিনি, তিনি কিন্তু প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের প্রধান। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি, যেহেতু সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি মূলত রাষ্ট্রের নাম মাত্র, 1-2টা ক্ষমতা ছাড়া তার হাতে কিন্তু ক্ষমতা নেই। পুরো ক্ষমতার অধিকার কিন্তু হচ্ছে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। তারপর আসেন জাতীয় সরকার পদ্ধতিতে সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। হ্যাঁ সরকার প্রধান, এই যে সংসদীয় সরকার পদ্ধতিতে। আর সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকার রাষ্ট্রপতি। এর মর্যাদা অনেক বেশি থাকলেও নামমাত্র 2-1টা কাজ ব্যতীত সকল কাজেই কিন্তু নিয়ন্ত্রণ থাকে প্রধানমন্ত্রীর হাতে। এরপর আসেন গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। শাহ আব্দুল হামিদ হচ্ছে গণপরিষদের প্রথম স্পিকার। তারপর জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ হচ্ছে জাতীয় সংসদের প্রথম স্পিকার। তাহলে গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ এবং জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ। তারপরে আসেন, তারপর যেটা আছে জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার ছিলেন, এই যে কিছুদিন আগেই ছিলেন, সেটা হয়তো এই সরকার পতনের ফলে সে চলে গেছেন, তার আগে কিন্তু সেই প্রথম নারী স্পিকার সেটা হচ্ছে ডক্টর শিরিন শারমিন চৌধুরী। ডক্টর শিরিন শারমিন চৌধুরী আওয়ামী লীগ থেকে। হ্যাঁ তারপরে আসেন এরপর দেওয়া আছে আইনসভা বা জাতীয় সংসদের সভাপতি হচ্ছে স্পিকার। তাহলে স্পিকার হচ্ছে কি জাতীয় সংসদের সভাপতি। কিন্তু জাতীয় সংসদটা মূলত পুরোটা ডিপেন্ড করে সংখ্যাগরিষ্ঠ যে ভোটার আছেন বা সদস্য আছেন তাদের কোথায়। তার মানে জাতীয় সংসদের সভাপতি হচ্ছে স্পিকার, কিন্তু স্পিকার বা ডিপুটি স্পিকার নিয়ন্ত্রণ করে জাতীয় সংসদের সদস্যগণ। এখন স্পিকার কাকে বানাবেন সেটা কিন্তু সংসদ সদস্যরাই ভোট দিয়ে দেন। যেমন আমরা জনগণ, আমরা সরকার কাকে বানাবো আমরা ভোট দিই, তেমনি স্পিকার কারা থাকবে সেখানকার, তেমন সংসদ সদস্য যে আমাদের 300টি আসন রয়েছেন, আসনের সংসদ সদস্য তারা দিবেন, এবং সংরক্ষিত আসন কিন্তু 50টি। তার মানে 350টি ভোটের বিনিময়ে এই স্পিকার বলেন ডেপুটি স্পিকার বলেন তারা নির্বাচিত হন। জাতীয় সংসদের সরকারি দলের মুখপাত্র হচ্ছে চিফ হুইপ। সরকারি দলের মুখপাত্র হচ্ছে চিফ হুইপ। কিন্তু সরকারি দলের মুখপাত্র চিফ হুইপ হলেও বেসরকারি দলের মুখপাত্র কি আমরা একটু জানবো। তারপর আসেন বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীকটা হচ্ছে কিন্তু শাপলা ফুল। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি? শাপলা ফুল। আমরা 2 টাকার নোটে 2 টাকার যে কয়েনটা পাই সেখানে কিন্তু শাপলা ফুল ছিল। হ্যাঁ তো শিক্ষার্থী 2 টাকার কয়েনে শাপলা ফুল ছিল। তবে বঙ্গবন্ধু শেখ হাসিনা সরকার আসার ফলে ওইটাকে 2 টাকার নোটটাকে 2 টাকার কয়েনটাকে একটু চেঞ্জ করে বঙ্গবন্ধুর ছবি যুক্ত করে রাখছেন। তারপর জাতীয় সংসদের কোরাম গঠিত হয় 60 জন সদস্য নিয়ে। কতজন সদস্য নিয়ে? 60 জন সদস্য। সংবিধানের 72 নং অনুচ্ছেদের অনুযায়ী অধিবেশনে আহ্বান ডাকেন কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কত নং অনুচ্ছেদ? 72। মনে রাখবো 72 সালে সংসদ গঠিত হচ্ছে যেহেতু 16 ডিসেম্বর, তার মানে 72 সালে 72 নং অনুচ্ছেদ দিয়ে আমাদের রাষ্ট্রপতি এটা রাখেন। তারপর জাতীয় সংসদের 2 অধিবেশনের মধ্যে সর্বোচ্চ বিরতি থাকতে পারে 60 দিন। একটা অধিবেশন হইলো তারপরে বন্ধ থাকবে, কিন্তু 60 দিনের মধ্যে আরেকটা অধিবেশন চালিয়ে দিতে হবে। স্পিকার অনুমতি ছাড়া একজন সংসদ সদস্য সংসদের বাইরে যেতে পারবেন 90 দিন, পারেন 90 দিন বা থাকতে পারেন 90 দিন। কেউ যদি বলে বাংলাদেশের সংসদ সদস্য হয়ে যে আমি আমার প্রিয় মানুষ, আমি আমার প্রিয় ফ্যামিলি, আমি আমার প্রিয় কোনো ব্যক্তিদের সাথে একটু বেরিয়ে আসবো, হ্যাঁ স্পিকারকে না জানিয়ে 90 দিন পর্যন্ত সে বেরিয়ে আসতে পারে। 90 কার্য দিবসের পর সে যদি উপস্থিত না হয়
তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন। রাইট প্রিয় শিক্ষার্থী, তারপরে আসেন রাষ্ট্রপতি নিজে যে আইন জারি করেন তাকে বলা হয় অধ্যাদেশ। রাষ্ট্রপতির আদেশে যে আইনটা হয় সেটাকে বলা হয় অধ্যাদেশ। কিন্তু রাষ্ট্রপতির আদেশে যেটা হয় সেটা কিন্তু অধ্যাদেশ, কিন্তু সংসদ উত্থাপিত আইনের খসড়াকে বলা হয় বিল। তাহলে সংসদে যেই উত্থাপিত আইনটা হবে সেটাকে আমরা কি বলবো, বিল নামে পরিচয়। অনেকে বলে বিল কি বিল কি, বিল পাস হয়নি, বিল পাস হয়নি। বিল মানেই কিন্তু একটা আইন, সংসদে যে আইনটা প্রণয়ন হয়। আর এই আইনটা মূলত প্রণয়ন করা হয়, এই যে সংসদের যে আইন, এই আইনটা প্রণয়ন করা হয় সংখ্যাগরিষ্ঠ যে সংসদ সদস্য আছে তাদের ভোটে। প্রিয় শিক্ষার্থী, কি বলছে, সপ্তাহে কোনোদিন একাডেমিক ক্লাস করেন? অনেক বড় কি লিখলেন, অতগুলো পড়তে পারতেছি না স্যার, আমার কি নেটের প্রবলেম নাকি? ওকে আছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তারপর একটু দেখি, মন্ত্রী কর্তৃক সংসদের উত্থাপিত বিলকে বলা হয় সরকারি বিল। মন্ত্রীরা যে বিলটা উত্থাপন করে সেটা কিন্তু সরকারি বিল। কিন্তু আমরা জানি একটা সংসদে অনেক মন্ত্রী থাকে, সদস্য সংখ্যা যেটা সংসদ সদস্য প্রায় 350 জন। আর 30 থেকে 40 জন আমাদের যে মন্ত্রী পরিষদ থাকে তারা কিন্তু মন্ত্রী হিসেবে যুক্ত থাকেন। যারা মন্ত্রী পরিষদের যে মন্ত্রী থাকেন তারা যে আইনটা করেন সেটাকে বলা হয় সরকারি বিল। হ্যাঁ, আইনটাকে বলা হয় বিল। তারপর সংসদ সদস্য কর্তৃক যেটা হয়, অর্থাৎ বিভিন্ন আসন থেকে যারা সংসদ সদস্য হিসেবে যোগদান করে যে বিলটা করেন সেই বিলটাকে বলা হয় বেসরকারি বিল। বাংলাদেশে কিন্তু 1 নং সংসদ আসন যেটা, সেটা কিন্তু আমাদের এই উত্তরবঙ্গে পঞ্চগড়। যারা আমাদের পঞ্চগড় স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছেন, রাইট, একটু পরে যাচ্ছি। রাষ্ট্রপতি সুপারিশ ব্যতীত যে বিল সংসদে উত্থাপন করা যায় না সেটা হচ্ছে অর্থ বিল। অর্থ বিল রাষ্ট্রপতি যদি বলে যে এটা হবে না, তার মানে এটা কখনো সুপারিশ করা যাবে না, এটা দেওয়া যাবে না। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, সংসদে কাস্টিং ভোট হলো স্পিকারের ভোট। তাহলে কাস্ট করবে স্পিকারের যে ভোটটা সেটাকে বলে কাস্টিং ভোট। এরপর আসেন, সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দান বা অন্য দলে যোগদানকে বলা হয় ফ্লোর ক্রসিং। ফ্লোর ক্রসিং জিনিসটা হচ্ছে, তুমি মনে করো আওয়ামী লীগ থেকে বা বিএনপি থেকে সংসদ সদস্য হিসেবে নিযুক্ত হয়ে তুমি বিএনপি থেকে আবার আওয়ামী লীগে যাচ্ছ। আমার চার্জ প্রায় শেষ, আমরা আর বেশি সময় নিব না একটু। তাহলে বিএনপি থেকে আওয়ামী লীগে যাচ্ছ শিক্ষার্থী, আর বেশি সময় নেব না, একটু সিগন্যাল দিচ্ছে। তাহলে বিএনপি থেকে আওয়ামী লীগে যদি ফিরে যাও, এর জন্য তোমার যে নিজ দলের বিপক্ষে তুমি যদি ভোট দিয়ে থাকো বা অন্য দলে যোগদান করে থাকো সেটাকে বলা হয় ফ্লোর ক্রসিং। প্রিয় শিক্ষার্থী, জাতীয় সংসদ ভবন অবস্থিত হচ্ছে শেরে বাংলা নগর, ঢাকা। জাতীয় সংসদ, তারপর জাতীয় সংসদ ভবন এলাকার আয়তন হচ্ছে 215 একর। এটা গুরুত্বপূর্ণ একটা টপিক। 215 কত, 215 একর রয়েছে। হ্যাঁ, তারপর জাতীয় সংসদে স্থপতি লুই আই কান। এটা কিন্তু এনটিআরসি এক্সামে অনেকবার আসছে, এনটিআরসিএ এক্সামে অনেকবার আসছে প্রিয় শিক্ষার্থী, লুই আই কান। তাহলে জাতীয় সংসদের স্থপতি হচ্ছে লুই আই কান। লুই আই কান কি এস্তোনীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। কোন নাগরিক? মার্কিন নাগরিক কিন্তু প্রিয় শিক্ষার্থী। জাতীয় সংসদ ভবনে উদ্বোধন করা হয় 28 জানুয়ারি 1982 সালে, যেটা আমাদের জাতীয় সংসদ বর্তমানে আছে 1982 সালে। হ্যাঁ, এটা কিন্তু তোমার, তারপরে আসেন, জাতীয় সংসদ ভবনের প্রথম সংসদ অধিবেশন হয় 15 ফেব্রুয়ারি 1982 সালে। 28 জানুয়ারিতে উদ্বোধন করা হয়, কিন্তু 15 ফেব্রুয়ারি প্রথম অধিবেশনটা হয়। তারপরে আসেন, জাতীয় সংসদের মোট আয়তন হচ্ছে, মোট আসন সংখ্যা হচ্ছে 350। তার মধ্যে 50টি হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত, আর বাকি 300টি আসন হচ্ছে মহিলা পুরুষ উভয় ভোটে নির্বাচিত হয়ে সেখানে যুক্ত হতে পারেন। তারপর বাংলাদেশের সংবিধানে সংরক্ষিত নারী আসন যুক্ত হয়েছেন। সংরক্ষিত নারী আসনটা যুক্ত করা হয় 1972 সালে। সংরক্ষিত নারী আসনে প্রথম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ছিল 15টি, কিন্তু পরবর্তীতে হয়ে গেছে কতটি? 50টি। জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ছিল না চতুর্থ সংসদে, এটাতে কিন্তু নারীদের জন্য কোনো আসন ছিল না। তারপরে আসেন, জাতীয় সংসদে 1 নং আসন হচ্ছে পঞ্চগড়। এই যে প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু পরীক্ষায় আসে। তার মানে আমাদের পঞ্চগড়ের যারা শিক্ষার্থী তারা একটু ভাবেন যে তোমরা কত নাম্বারে আছো, তার মানে তোমরা কিন্তু 1 নাম্বার আসনে আছো। তারপর জাতীয় সংসদের সর্বশেষ যে আসন 300তম আসন, সেটা কিন্তু বান্দরবন। এই বান্দরবন একবারে দক্ষিণাঞ্চল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু বান্দরবন হচ্ছে 300 নং। তাহলে গণনা কার্য শুরু হয়েছে আমাদের উত্তরবঙ্গ থেকে। যদিও আমাদের উত্তরবঙ্গকে মানুষ মফিজ বলে, কিন্তু মফিজ না, তারা কিন্তু উত্তরবঙ্গ থেকেই শুরু করছেন। রাইট, এই জায়গা থেকে শুরু। ঢাকা জেলার জাতীয় সংসদে আসন সংখ্যা কিন্তু 20টি। তার মানে ঢাকা জেলায় জাতীয় সংসদের আসন 20টি। একটা জেলায় কিন্তু আসন 20টা।
তার মানে কতগুলো আসন একটু ভাবেন প্রিয় শিক্ষার্থী। তারপরে আসেন, আর বেশি তথ্য নেই, আমাদের প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। ভোটার সংখ্যা জাতীয় সংসদের বৃহত্তম আসন হচ্ছে ঢাকা 19 সাভার, অনেকগুলো আছে, হ্যাঁ, 192 নং আসন। তারপর জাতীয় সংসদের প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয় 7ম সংসদে। কত? 7ম। জাতীয় সংসদে ইতিহাসে প্রথম পূর্ণ মেয়াদকালীন জাতীয় সংসদ, যেটা পূর্ণ মেয়াদটা পূরণ করছেন, সেটা হচ্ছে কত? 7ম সংসদ। বাংলাদেশের স্বল্পকালীন সংসদ, সেটা হচ্ছে 6ষ্ঠ। এটা কিন্তু অল্প দিনই মাত্র ছিল। তারপর আসেন, দেশের অর্থের নিয়ন্ত্রণ ও অভিভাবক হচ্ছে আইনসভা। তাহলে দেশের অর্থের নিয়ন্ত্রক এবং অভিভাবক হচ্ছে আইনসভা। আইনসভাটাই অর্থ নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে থাকেন প্রিয় শিক্ষার্থী। এবার আসেন, এই জিনিসটা আমরা একটু বুঝি না, মাঝে মাঝে এই সমস্যা আমাদের থেকে যায়। সেটা হচ্ছে কি, জাতীয় সংসদের সাধারণ আইন পাস হয় 50% প্লাস 1 ভোটে। তার মানে যদি আমি বলি 300 আসনের মধ্যে আমাদের যে 300 আসন, এর 50% যদি ধরি, 300 এর 50% যদি ধরি, 50% মানে কিন্তু 150, 150। তাহলে 150 জন যেই পাশে থাকবে সে কিন্তু জয়ী হবে না। 150 জন যেই দিকে থাকবে তারাই জয়ী হবে না। 150-এর থেকে এক বেশি যদি হয়, তার মানে এক যোগ করি, তার মানে 151 জন যেই দিকে হবে সেই দলটাই কিন্তু জাতীয় সংসদ পরিচালনা করবেন। তার মানে এখানে কি বলছে? জাতীয় সংসদের সাধারণ আইন পাস হয় 50% প্লাস 1 ভোটে। তার মানে যতজন আছে 300 আসনের মধ্যে 50% করে আরো এক বেশি করতে হবে, একটা আসন বেশি পেতে হবে। জাতীয় সংসদে 2 জন বিদেশি রাষ্ট্রপতি ভাষণ দেন, 2 জন। তার মানে একটা হচ্ছে যুগোস্লাভিয়ার হচ্ছে কি জোসেফ, আর মার্শাল টিটো বলা হয় যেটা। আরেকটা হচ্ছে ভারতের ভিভি গিরি, হ্যাঁ, সালগুলো দেওয়া আছে, একটু দেখে নিলেই হবে। জাতীয় আসনে সীমানা নির্ধারণ করা হয়, যে সীমানাটা নির্ধারণ করে জিআইএস এর মাধ্যমে। জিআইএস এর পূর্ণরূপ হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, জিআইএস। তাহলে সংসদীয় আসনে যে সীমানা নির্ধারণ করা হয় সেটা জিআইএস এর মাধ্যমে, হ্যাঁ, জিওগ্রাফিক্যাল। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করতেছি, আর বেশি সময় নিচ্ছি না। এখানেই আমাদের আজকের ক্লাস শেষ প্রিয় শিক্ষার্থী। কারো কিছু জানার থাকলে প্রিয় শিক্ষার্থী একটু জানিয়ে দিবেন। আমাদের ক্লাস এখানেই শেষ আজকে।